দেখো তো এখন ঠিক আছে না? হ্যালো, আমরা আমরা লাইভে আসছি, দেখো তো ঠিক আছে না? আমরা পিছায় বসি, সমস্যা নেই। আমাদের দেখতে পাওয়া যাচ্ছে? এখন পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো? এখন দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে। হুম, তুমি দেখো। শুভ সন্ধ্যা। দুঃখিত, কারিগরি জটিলতার কারণে একটু দেরি হয়ে গেল। আষাঢ় মাসের এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় শৈশবের সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নির্ঝর অধিকারী। আমি দীপাবলি মুখার্জি। এখন চলছে করোনা কাল, চারিদিকে মৃত্যুর মিছিল, চারিদিকে আতঙ্ক এবং জাতি হিসেবে আমাদের অসচেতনতা এবং আমরা চলাফেরা করছি এমনভাবে যেন কোনো কিছুই হচ্ছে না। শুধু খবর দেখছি, হাই হাই করছি, হা হতাশ করছি। আবার যখন আমরা বের হচ্ছি তখন আমাদের এই মৃত্যু সম্পর্কে কোনো সচেতনতা নেই। এর মধ্যে আমরা যার যার কাজ করে যাচ্ছি। এর মধ্যে সংস্কৃতি কর্মীরা যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন মানুষকে অনুপ্রাণিত করতে, মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগাতে। এরকমই একটি আয়োজন শৈশবের সমস্ত অ্যাডমিনদের ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। এবং এই সময় যে সকল দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী কিছু সময় আপনাদের সাথে একটি ভালো সময় কাটাবো, সেই আশা আমরা করি। কমেন্টে আপনারা জানাবেন যদি কোনো রকম সমস্যা হয় আপনাদের শুনতে, কিংবা কোনো অনুরোধ যদি থাকে। আমরা আমাদের নিজস্ব কিছু পরিবেশনা আপনাদের শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ বর্ষাকালের এই সময়টাতে আমরা বৃষ্টিকে আমন্ত্রণ জানাচ্ছি, বৃষ্টিকে বন্দনা করছি। বাংলায় চড়ছে বর্ষাকাল। প্রকৃতিতে প্রাণ সঞ্চার করে যেই ঋতু, তাকে বন্দনা করেই আরম্ভ হোক আমাদের আজ প্রথম পরিবেশনা। ভানু সিংহের পদাবলীর সুরে ও তালে বৃষ্টিকে আবাহন করি সঙ্গীতের মূর্ছনায়, সুনীলের মূর্ছনায়। এক পশলা বৃষ্টি খেয়ে বেড়াতে বেরোলো ছটফটে কিশোরী নদীটি। সরল কদম গাছের দিকে চোখ টিপে বলল, যাবি? আকাশ একটু একটু করে নেমে আসছে, আবার উঠছে, আবার নামছে। কলা গাছের ছেঁড়া পাতায় কে যেন বাজাচ্ছে বাঁশি। ও বাঁশিওয়ালা, তুমি একবার তোমার পুরুষ ফুলগুলোকে কাঁদাবে না? পেঁপে গাছের পিঁপড়ে ঝাঁপ দিল মহাশূন্য। মাটি থেকে 7 ইঞ্চি উঁচু দিয়ে ঘর ঘুরিয়ে ছুটে গেল একটা রথ। রাস্তাটা একটু রাস্তা ছেড়ে সরে দাঁড়ালো। লিচু গাছের নতুন পাতারা পায়ের ধুলো নিচ্ছে পুরাতন পাতাদের। ডানায় পতাকা উঁচিয়ে কোচ বকটি নদীটিকে বলল, চলো না কল্যাণেশ্বরীর মেলায় যাই। নিমফুলের মৌমাছি ভুলেই গেছে তার ঘর গেরস্থালির কথা। দিনের আলোয় একটা সাদা প্যাঁচা উড়ে গেল রাত্রির দেশে। 3টে কাঠ চাপা বন্দি করে রেখেছে রাজপুত্রের মতন এক টুকরো লোক। ও বাঁশিওয়ালা, তুমি একবার তোমার বন্ধুর ঘুম ভাঙাবে না?
ভালোবাসার সংজ্ঞা হয়তো পৃথিবীর শেষ দিন পর্যন্ত অমীমাংসিত থেকে যাবে। ইউসুফ জলিখা, শিরি ফরহাদ, রাধাকৃষ্ণের প্রেম কাহিনী যুগে যুগে মানুষের প্রেমিক সত্তাকে উদ্বেলিত করেছে। আমাদের বাউল দর্শনেও এর গভীরতা অনুসন্ধান করেছে, প্রতিষ্ঠা করেছে প্রেমের নানা তত্ত্ব। এমনই একটি তত্ত্বের রূপ আমরা দেখি বিদ্রোহী পদ্মার এই গানে। বিদ্রোহী পদ্মা আলাউদ্দিন আলীর সুর করা একটি কীর্তন। ভালোবাসার পরিণতিতে দুটি মানুষ সংসার পাতে। জীবনের রঙ্গমঞ্চে এক মহাযজ্ঞের নাম এই সংসার। কবি নির্মলেন্দু গুণ সংসারকে অনেকটাই সহজ করে দেখিয়েছেন তার আমার সংসার কবিতায়। সংসার মানে সোনার কাকনে জীবনের রং লাগা, সংসার মানে
রক্ত মাংসে সারা রাত্রির জাগা। সংসার মানে অপেক্ষমান একজোড়া চোখে দাবি, সংসার মানে সাজানো ভুবন আঁচলের খোটে যাবি। সংসার মানে অনাগত শিশু পুতুলে সাজানো ঘর, সংসার মানে মনোহর নেশা ঈশানে বিশানে ঝড়। সংসার মানে ব্যর্থ বাসনা বেদনার জলাভূমি, সংসার মানে সংসার ভাঙা, সংসার মানে তুমি। তুমিও। জীবনের গতিপথ কখনো সহজ নিয়মে চলে না, মানুষের মনের গতিপথও বিচিত্র। ভালোবাসার ফুল কখনো কোনো নক্ষত্রের যোগে প্রস্ফুটিত হয়, তা মানুষ নিজেও জানে না। এমনই এক কিংবদন্তি পুষ্পিত প্রণয় ঘটেছিল রবি ও কাদম্বরীর জীবনে। অসম সম্পর্কের এই প্রেম আজও চিরভাষ্য স্বমহিমায়। রবি ও কাদম্বরীর কথোপকথন। ঠাকুরপো, বলো বৌঠান। ভোর যে হতে চলল গো। তাতে কি? যেতে হবে না? পাখির ডাক শুনতে পাচ্ছ? বাড়ির ঝি চাকরেরা জাগলো বলে। জাগতে দাও। বলো কি ঠাকুরপো, কেউ টের পেলে রক্ষে থাকবে? টের পেতে দাও। একটা কথা জেনো নতুন বৌঠান, পৃথিবীতে এই মুহূর্তে আমার পরম সত্য শুধু তুমি, আর আমি সত্যের পূজারী। মিথ্যা প্রপঞ্চের ধোঁয়াশায় আমি আমার ভালোবাসাকে লুকিয়ে রাখতে পারবো না। তাই বলে সমাজকে মানবে না? আমার সম্মানের কথা, আমার সম্মানের কথা সে তুমি একবারও ভাববে না? আমার ভালোবাসায় তোমার বুঝি খুব অসম্মান হয় নতুন বৌঠান? বেশ, চলি তাহলে। রবি যেতে উদ্যত হতেই পথ রোধ করে দাঁড়ায় কাদম্বরী, হাতে শেষ রাত্রির প্রদীপ, কণ্ঠে গুনগুনিয়ে সেই গান। নারী, পুরুষতান্ত্রিক পৃথিবীতে নারীর বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ। বাঙালির জীবনেও এর নজির কম নয়। পুত্রের চেয়ে কন্যার যে মর্যাদা, কন্যার যে আদর সমাজে তা এখনো নিচু করে দেখায়, এই প্রবণতা আমাদের এখানে এখনো বিদ্যমান। নারী শিশু সবসময় যেন একটি অলক্ষী। বাঙালির এই মনের প্রতিবিম্ব ফুটে উঠেছে অপর্ণা চক্রবর্তী রচিত এই লেখাটিতে, অলক্ষী। 14 বছর বয়সে প্রথম জেনেছিলাম আমার জন্মের খবর পেয়ে ঠাম্মা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়েছিল। আমি বাবা মার তৃতীয় কন্যা সন্তান। এই ঘটনার ঠিক 1.5 বছর পর আমার ভাইয়ের জন্ম হয়। ঠাম্মা আমাকে সারা জীবন লক্ষ্মী ছাড়ি বলেই ডাকতো। ছোটবেলাতেই বুঝে গিয়েছিলাম বাড়িতে আমার আর দিদির জন্য একরকম ব্যবস্থা, আর ভাইয়ের জন্য ঠিক অন্য রকম। পুজোয় ভাইয়ের জন্য 4-4টে জামা, আমার আর দিদির জন্য একটা। ভাইয়ের টিফিন বক্সে আপেল, কলা, মিষ্টি, আমার আর দিদির যা হোক একটা কিছু। এসব কড়া নিয়মের বাইরে বেরোনোর ক্ষমতা
আমার আর মায়ের ছিল না। দিদিও কখনো এসব নিয়ম ভাঙার চেষ্টা করেনি, কিন্তু আমাকে বারবার ঠাম্মার কাছে শুনতে হয়েছে, এ মেয়ের বড় নোলা, ভীষণ লোক, একেবারে অলক্ষী এসেছে কোথা থেকে। তবুও আমার বায়নায় কোনো অন্ত ছিল না। মা মাঝে মাঝে আমার বায়না মেটাতে সবাইকে লুকিয়ে পয়সা দিত। দিদিকে কখনো কিছু চাইতে দেখিনি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। স্কুল থেকে ফিরে দেখি মার মুখটা থমথমে, কিছু একটা হয়েছে তা আন্দাজ করতে পারছি। সন্ধেবেলা পড়তে বসে দিদি বলল, তুই মাকে এত বিপদে ফেলিস কেন? আজ ঠাম্মা দেখেছে মার থেকে তুই লুকিয়ে পয়সা নিচ্ছিস। আমার থেকে 3.5 বছরের বড় দিদি সেদিন আমাকে বুঝিয়ে দিয়েছিল, এ বাড়িতে মেয়েদের কি কি করতে নেই। মেয়েদের মুখ ফুটে কিচ্ছু চাইতে নেই, বেশি কথা বলতে নেই, লাফাতে নেই, দৌড়াতে নেই, মেয়েদের চিৎকার করতে নেই, ঘুড়ি উড়াতে নেই, গুলি খেলতে নেই, পা ছড়িয়ে বসতে নেই, হাহা করে হাসতে নেই, সবসময় খাই খাই করতে নেই। অবাক হয়ে সেদিন আমি নেইয়ের ফর্দ শুনেছি। দিদিকে খুব বেশি দিন এত নেই মানতে হয়নি। আমার রোগা ভোগা দিদিটা বিয়ের ধকল সামলাতে পারেনি। বিয়ের 2 বছর পর মাত্র 22-এ শ্বশুর বাড়িতে এসে মারা যায়। সেদিন প্রথম আমার মা সারা দিন বিছানায় শুয়েছিল। ঠাকুমা, ভাই আর বাবার মানবিকতা বোধকে সেই একদিনের জন্য আমি কিছুটা জাগ্রত হতে দেখেছিলাম। সারাদিন কেউ মাকে কোনো ফরমাইশ করেনি। সত্যি বলছি, এত দুঃখের দিনেও সেদিন আমার ভালো লাগছিল। একটাই কথা ভেবে আমার কাক ভরে ওঠা মা এই সুযোগে একটা পূর্ণ দিনের বিশ্রাম তো পেল। কলেজে এক অধ্যাপক ফাঁকা ক্লাসরুমে আমার এক বান্ধবীর হাত চেপে ধরেছিল। ব্যাপারটা প্রিন্সিপালকে জানাতে গেলাম। তিনি বললেন, গার্লস কলেজে ওসব হয়েই থাকে, এ নিয়ে বেশি শোরগোল করো না, আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। তিনি যে কি ব্যবস্থা নিয়েছিলেন আজও তা জানতে পারিনি, কিন্তু আমার ভাই কোনোভাবে ব্যাপারটা জেনে আমাকে কিন্তু একটি বিশেষ ব্যবস্থার জন্য পরামর্শ দিয়েছিল। বাবার সামনে দাঁড়িয়ে সে সোজা ভাষায় আমাকে বলল, তোর আর সেজে গুজে কলেজে যাবার দরকার নেই, বাড়িতে বসে পরীক্ষা দিয়ে দে। আমি তো দিদির মতো লক্ষ্মী মেয়ে নই, তাই অন্যের করে দেওয়া ব্যবস্থা আমি মানতে পারিনি। আমার মেয়ে বেলার আর একদিনের কথা আমার খুব মনে পড়ে। বাড়িতে কি একটা পুজো ছিল। দিদি মাকে রান্নাঘরে সাহায্য করছে, ঠাম্মা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে প্রসাদ, ঘট, ফুল, বেলপাতা সাজানোর প্রশিক্ষণ দিচ্ছে। পুজোর জোগাড় শেষ হলো, আমার শিক্ষা সম্পূর্ণ হলো, কিন্তু আমার তখনও চোখ আটকে আছে নারায়ণের জন্য সাজানো প্রসাদী নৈবেদ্যর থালায়। নৈবেদ্যর চূড়ায় চূড়ামণি হয়ে বসে আছে বেশ বড় সাইজের একটি নলেন গুড়ের সন্দেশ। যথাসময়ে পুজো শেষ হলো, মা প্রসাদ ভাগ করার জন্য তোড়জোড় করছে। হঠাৎ সবকিছু সরিয়ে সবাইকে অবাক করে দিয়ে সেই মহার্ঘ সন্দেশ ছো মেরে তুলে নিয়ে আমি মুখে পুরে দিলাম। মুখ ভর্তি সুস্বাদু সন্দেশে তখন আমি অভিভূত। হুঁশ ফিরল যখন সন্দেশ ভরা গালে মায়ের প্রচন্ড এক চড় এসে পড়ল। ঠাকুমার প্রভূত গালিগালাজ থেকে বুঝলাম, নৈবেদ্য যতই আমার সাজানো হোক, তার সিংহভাগের অধিকারী বাড়ির পুরুষ সদস্যরা। দু গালে মায়ের 5 আঙুলের দাগ নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানি না। অনেক রাতে মায়ের ছোঁয়ায় ঘুম ভাঙলো। অভিমানের রাগে আমি মুখ ফিরিয়ে শুয়ে রইলাম, কিন্তু আমার চুলে হাত বুলাতে বুলাতে মায়ের সে কি অসহায় কান্না আমি কোনোদিনও ভুলতে পারিনি। মরার সময় ছেলের হাতের জল না পেলে নাকি স্বর্গবাস হয় না। ঠাম্মার এই কথাটা বাবা মনে প্রাণে বিশ্বাস করত। ভাই ছিল আমার বাবার সেই স্বর্গবাসী ইনভেস্টমেন্ট। আমার ভাই বর্তমানে ব্যাঙ্গালোরের এক বহুজাতিক সংস্থায় কর্মরত এবং বিবাহিত। তার অবাঙালি পরিবারকে নিয়ে সেখানেই সে নিরাপদ জীবনযাপন করছে। এ শহরে খুব একটা আসার দরকার তার পড়ে না। এলেও অফিসের ভিপি গেস্ট হাউসে থাকে। পূর্ব দক্ষিণ খোলা বিশাল ফ্ল্যাটের অভ্যস্ত জীবন। এ বাড়ির স্বেচ্ছেতে দেওয়ালে ওদের কষ্ট হয়। বাবা মারা গেছেন প্রায় 2 বছর হলো। প্রভিডেন্ট ফান্ডের 60% ছেলের ক্যারিয়ারে তিনি খরচ করেছেন। ইনভেস্টমেন্টের পুরোটাই যে জলে গেছে সেটা মৃত্যুর দিনেও তিনি বিশ্বাস করতে পারেননি। ঠাকুমার প্রায় 84 চলছে। বৃদ্ধার আর ছেলের হাতের জল পাওয়া হলো না। আমার ছাত্র পড়ানো আর স্কুলে চাকরির টাকায় সংসারটা কোনো মতে দাঁড়িয়ে আছে। সেদিন সবে বাড়ির দরজায় পা রেখেছি, মা ছুটে এলো, তাড়াতাড়ি আয়,
সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, বারবার তোকে খুঁজছে। ঘরে ঢুকে বৃদ্ধার মাথার কাছে বসলাম। মনে হলো আমাকে দেখে একটু যেন হাসলো। আমার হাতে ধরা দুধের গ্লাস থেকে দু চুমুক মুখে দিয়ে আমার ক্লান্তিতে মাথাটা বিছানায় এলিয়ে দিল আমার ঠাকুমা। ইশারায় আমাকে কাছে ডাকলো। আমি মুখটা নামিয়ে আনলাম মুখের কাছে। খুব আস্তে, প্রায় নিভে যাওয়া কণ্ঠে ঠাম্মা বলল, লক্ষ্মী ছাড়ি, বিয়ে করিস, তোর মেয়ে হতে ইচ্ছা হয়, বুড়িটাকে ক্ষমা করে দিস। মা আর আমি সেদিন সারা রাত জেগে বসে রইলাম। সারা রাত ঠাম্মার বন্ধ চোখ থেকে গড়িয়ে পড়া জল মুছলাম। এতদিন পরে বৃদ্ধার কাছে আমার অলক্ষী নাম তো ঘুচল। নারীর অস্তিত্ব সংকটের এই অনুভূতি প্রতিনিয়ত লীন হয়ে যায় বিমূর্ত রাত্রির মৌনতায়। ভূপেন হাজারিকার বিষাদময় সুরে। প্রেম কখনো হয়তো পরিণতি পায় না জীবনে, কিন্তু পরাণের গহীন ভিতরে রেখে যায় তার শিকড়। মনের ঘরে বাস করে মনের অজান্তে। গান গাওয়ার অভ্যাস বহুকাল ধরেই নেই, তবুও নচিকেতার এই গানটি খুব পছন্দের একটি গান। চেষ্টা করছি কণ্ঠে শোনাতে, ভুল ত্রুটি ক্ষমা করবেন।
তোর সাথে মনের ঘরে বাস, তোর সাথে মনের ঘরে বাস, ও রাধা মন তোর সাথে মনের ঘরে বাস। মন আমার দুয়াদ খানা, একে মনে তোরি ডানা, মন আমার দুয়াদ খানা, একে মনে তোরি ডানা, আরে করে মন জমিনে চাষ, তোর ঘরে মনের ঘরে বাস, ও রাধা মন তোর ঘরে মনের ঘরে বাস, তোর সাথে মনের ঘরে বাস, ও রাধা মন তোর সাথে মনের ঘরে বাস। মন জমিনে হয় না ফলন, ওরে মন জমিনে হয় না ফলন, থাকে খরা পাকায় আসন, মন জমিনে হয় না ফলন, থাকে খরা পাকায় আসন, আরেক জনা আকাশ মাখে গায়ে 12 মাস, তোর সাথে মনের ঘরে বাস, ও রাধা মন তোর সাথে মনের ঘরে বাস। মনে মনে মিল না হলে, ওরে মন, ওরে মনে মনে মিল না হলে পাছে লোকে মন্দ বলে, মনে মনে মিল না হলে পাছে লোকে মন্দ বলে, দুজনারই একই মনে তাই থাকার অভ্যাস, তোর সাথে মনের ঘরে বাস, ও রাধা মন তোর সাথে মনের ঘরে বাস। মন আমার দুয়াদ খানা, একে মনে তোরি ডানা, মন আমার দুয়াদ খানা, একে মনে তোরি ডানা, আরে করে মন জমিনে চাষ, তোর সাথে মনের ঘরে বাস, ও রাধা মন তোর সাথে মনের ঘরে বাস, তোর সাথে মনের ঘরে বাস, ও রাধা মন তোর সাথে মনের ঘরে বাস। মনের ঘরেও ভালোবাসা পূর্ণতা পায় না যদি সে ভালোবাসায় মুক্তির স্বাদ না থাকে। সমাজ সংসার বিশেষ করে নারীর জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছে তাতে কর্তব্যের শৃঙ্খল তাকে সংসার জীবনেও নিষ্পেষিত করে। নৈঃশব্দের এই হাহাকার ফুটে উঠেছে রবি ঠাকুরের স্ত্রীর পত্রে। শ্রী চরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন তো কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের বাড়ির মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে মেজ বউ ছাড়া অন্য কোনো সম্বন্ধ আছে। আমার মরণ নেই। যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলা শেয়াল ডাকে। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জেদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? সমস্ত আকাশকে কাঁদিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার অত রূপের কি দরকার ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন, তা
তাহলে ওর আদর থাকতো। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দ দিয়ে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে তার কোনো মূল্য নেই। আমার যে রূপ আছে সে কথা আমি ভুলতে বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। তোমাদের ঘরের বইয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে খানিকটা বেশি বুদ্ধি দিয়ে ফেলেছেন। সে আমি কাকে ফিরিয়ে দেই বলো? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। কটু কথাই তো অক্ষমের সান্ত্বনা, তাই আমি তোমাদের ক্ষমা করলুম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি, জানতে চাওনি কখনো। আমি লুকিয়ে কবিতা লিখতাম, সে ছাইপাশ যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেইখানেই আমার মুক্তি, সেইখানেই আমি। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে যাবার সময় ডাক দিয়েছিল, সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্তটা এনে দিত। তখন মেজ বউ থেকে আমি একেবারে মা হয়ে উঠতাম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না, সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে যদি দুঃখ পেতেই হবে, এটাই যদি তোমাদের ব্যবস্থা হয়, তাহলে যত দূর সম্ভব তাকে অনাদরে রেখে দাও না। আদরের দুঃখে তো ব্যথাটা কেবল বেড়েই ওঠে। বিধবা মার মৃত্যুর পর আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে দিদির কাছে এসে আশ্রয় নিল। তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার তো পোড়া স্বভাব, সে তোমরা জানো। কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেজন্যই এই নিরাশ্রয় মেয়েটিকে আমার পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে যে কত বড় অপমান, সে তোমরা বোঝনি। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলাম। দিদি বললেন, মেজ বউ গরিব ঘরের মেয়েটির মাথা খেতে বসলেন। আমি যেন একটা বিপদ ঘটালো এমনি ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে গেল, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলেই আমি সহ্য করতে পারবো না। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙলো, তখন ওকে আরেক গেরোয় ধরলো। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলো যে আমাকে সে ভয় ধরিয়ে দিল। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতাম, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সেই তো আমার মুক্ত স্বরূপ। বিন্দুকে যখন তোমরা ঘাট থেকে নামাতে পারলে না, তখন তোমরা প্রজাপতি ব্রহ্মার আশ্রয় নিলে। অবশেষে বিন্দুর বর ঠিক হলো। বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের কাছে শুনলুম সে সকল বিষয়েই ভালো। কিন্তু বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বলল, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দু বলল, বর যদি ভালো হয় আমার কি আছে, আমাকে তার পছন্দ হবে। বরপক্ষরা বিন্দুকে তো দেখতে আসবার নামটিও করলো না। বড়দিদি তাতে ভীষণ নিশ্চিন্ত হলেন, কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না যেন আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। কিসের জন্য বলবো আমি? আমি যদি মারা যাই তখন ওর কি দশা হবে? একে তো মেয়ে মানুষ, তাতে কালো মেয়ে, কার ঘরে চললো ওর কি দশা হবে
সে কথা না ভাবাই ভালো, ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বলল, দিদি, বিয়ের আর মাত্র 5 দিন আছে, এর মধ্যে কি আমার মরণ হবে না? আমি তাকে খুব ধমকে দিলাম, কিন্তু অন্তর্যামী জানেন, যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত, তাহলে বোধহয় আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বলল, দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে আমি তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছু কাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়লো, কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্র তো আছে। দিদি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব, কপালে যদি দুঃখ থাকে তা কেউ খণ্ডাতে পারবে না। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি, আমাকে তোমরা তো নিতান্তই ত্যাগ করলে। আমি বললাম, না রে বিন্দি, আর যে যাই করুক, আমি শেষ পর্যন্ত তোকে ত্যাগ করতে পারি না। 3 দিন গেল, সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে আমি বলতে পারি না দিদি। তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন, শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছে। আমি সেই রাশ করা কয়লার উপরে বসে পড়লাম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না, মেয়ে মানুষকে মেয়ে মানুষই দয়া করে না। বলে, ও তো মেয়ে মানুষ, তাছাড়া তো নয়। ছেলে হোক না পাগল, সে পুরুষ তো বটে। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাকবি, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে, বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যে বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। তোমরা ভয় দেখালে, বিন্দুর শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওরা বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের কি দায় পড়েছে? আমি বললুম, আমি নিজের গয়না বেচে যা পারি করব। তোমরা বললে, উকিল বাড়ি ছুটবে নাকি? এ কথার জবাব নেই। কপালে করাঘাত করতে পারি, তার চেয়ে আমার আর বেশি কি বা করার আছে? ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার কি জোর আছে আমি তা জানি না, কিন্তু কসাইয়ের হাত থেকে যে প্রাণ হয়ে গরু পালিয়ে এসেছে, আমার কাছে আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার আমার মন মানতে পারলো না, তাকে আমি ফিরিয়ে দিই। আমি স্পর্ধা করে বললুম, তারা দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে তালাবন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। এ বাড়িতে যদি সে থাকে, আমাকে সে ভীষণ বিপদে ফেলবে, সে তা বুঝে গিয়েছে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়িয়ে নিল। তার শাশুড়ির তর্ক, তার ছেলে তো তাকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক, ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিয়ে গিয়েছে। সতী সাধ্যের সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগে না? জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি। সেই জন্যই তো মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ। তোমাদের মাথা হেট হয়নি। তোমাদের এই সব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয়ই জানতুম মরে গেলেও বিন্দু আর আমাদের ঘরে আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের দিন কথা দিয়েছিলাম, তাকে আমি ত্যাগ করতে পারি না। শরৎকে আমি পাঠালুম, আমার ছোট ভাই শরৎকে পাঠালুম বিন্দুর খোঁজ নিতে।
বিন্দু আবার পালিয়েছে। তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধলো। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছু করবার রাস্তা নেই। আমি শরৎকে বললুম, তাকে তুই আমার কাছে নিয়ে আয়। আমি শরৎকে দেখে জিজ্ঞেস করলুম, তাকে রাজি করাতে পারলি নে এখানে আনার জন্য? সে বললে, তার আর দরকার নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিল, তার কাছ থেকে খবর পেলুম তোমার নামে সে একটি চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সেই চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি তো হলো। দেশ শুদ্ধ লোক চলে উঠলো। বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা, তা হবে হয়তো, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের কাপড়ের উপর দিয়েই কেন হয়? বাঙালি পুরুষের কোচার ধুতিতে কেন লাগে না সে আগুন? সেটাও তো তোমাদের ভেবে দেখা উচিত। বিন্দিটার এমন পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলায়ও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দিবে, তাও তার ঘটে এলো না। মরেও সে লোকদের চটিয়েই গেল। আমি তীর্থে এসেছি, ভেবেছিলুম ছোট ভাই শরৎকে দিয়ে তাকে এখানে নিয়ে আসার জন্য। তার আর দরকার হলো না, কিন্তু আমার যে বিন্দুকে খুব দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে আমার তা ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়, তোমার দাদার চরিত্র যেমনই হোক না কেন। তোমার চরিত্র কথা বলতে গেলে বিধাতাকে আমি মন্দ বলতে পারিনি, কিন্তু আমি আর তোমাদের 27 নম্বর মাখন বড়ালির গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তোমাদের গলিকে আমি আর ভয় করি না। আমার সম্মুখে আছে নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানে আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজো বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? অমন পুরনো ঠাট্টা আমি তোমাদের সাথে করব না। মীরাবাইও তো আমার মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। কই, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল প্রভু। তাতে যা হবার তাই হোক, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমি বাঁচলুম, আমি বাঁচব। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন, মৃণাল। একাকী হৃদয়ে কল্পনার নন্দনকাননে যখন ভ্রমরার মতো গুনগুনিয়ে যায়, অরণ্য পর্বতে অম্বরে সে তার আকাঙ্ক্ষিত সত্তাকে খুঁজে বেড়ায়। এ.আর. রহমানের এই সুরে চলে চলে মিতুয়া।
প্রেমের রূপ বদলায় প্রতিনিয়ত। সকল প্রেম একটি বিন্দুতে এসে মিলিত হয়। ভ্রাতৃপ্রেম, বন্ধুপ্রেম বা প্রেমিক প্রেমিকার প্রেমকে ছাপিয়ে সেটি হয় দেশপ্রেম। দেশপ্রেম সবার উপরে। এ সত্যের স্বরূপ অঙ্কিত হয় নির্মলেন্দু গুণের নাম দিয়েছি বাংলাদেশ কবিতায়। এখন তোমাকে আমি বাংলাদেশ বলেই ডাকবো। ভালোবেসেই নাম আমি তোমাকে দিয়েছি। খুব প্রয়োজন ছিল জানো একটি ছদ্ম নামের। তা না হলে তোমার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে নিন্দুকেরা কুকথার পাঁচালি ছড়াতো। এখন তাদের আর খুব বেশি কথা বলবার কিছু নেই, কেননা দেশকে ভালোবাসার অধিকার সর্বজন স্বীকৃত। তুমি তো এখন শুধু তুমি নও, তুমি হলে দেশ। এখন তোমাকে আমি ইচ্ছে মতো ভালোবাসতে পারবো, তোমাকে নিয়ে ঘুরে বেড়াতে পারবো, জলে স্থলে ঘুরে বেড়াতে পারবো, অন্তরিক্ষে। কেউ কিচ্ছুটি বলতে পারবে না। সবাই ভাববে আমি তো দেশপ্রেমী, তাই তাকে ভালোবাসি। কিন্তু তুমিও জানো তুমি ছাড়া আমার দেশ নেই। বঙ্গোপসাগর থেকে উঠে আসা উর্বশীর মতন অল্প বয়সী এক রূপসী রমণী তুমি, বাংলাদেশ। আমার দেয়া নামটি তোমাকে বেশ মানিয়েছে। না না না, ভাবাবেগ নয়, অনেক ভেবে চিনতে আমি তোমার জন্য নির্বাচন করেছি এই নাম। এই নাম আমি পেয়েছিলাম প্রশান্ত মহাসাগরের অপার জলধি পেরিয়ে দেশে ফেরার পথে। অকস্মাৎ সুনীল আকাশে, যেখানে আকাশ ও সমুদ্রের সঙ্গমে মহাশূন্যে জন্মগ্রহণ করে সূর্য, তোমাকে নিবিড় করে কাছে পাবো বলে আমি মৃত্যুর ঝুঁকি নিয়ে পাখি হয়ে আকাশে উড়েছি। তোমার ওই অমূর্ত মূর্তিকে প্রত্যক্ষ করব বলে সমুদ্রের পর সমুদ্র এবং আকাশের পর আকাশ আমি পাড়ি দিয়ে পৌঁছেছি দিনরাত্রির ব্যবধানে। স্বদেশে পাইনি যারে, তারে দূরে গিয়ে যদি পাই। আমি জানি ভারত বেষ্টিত বাংলাদেশের মতন প্রেমিক বেষ্টিত তুমি। জানি তোমার প্রেমিক দল অর্চনার ছলে তোমাকে দখল করে রাখে। তারা তোমার পায়ের তলে বসে ভিক্ষা করে অমরত্ব। যারা সহ্য করতে পারে না তোমার রুদ্র শূদ্র রূপ, ভৎসনার ছলে পরোক্ষে তারাও তোমারই ভৎসনা করে। আমাকে তাদেরকে একটু পৃথক করে যদি ভালোবেসে ঠাঁই দাও তোমার হৃদয়ে, প্রিয়তমা, সমুদ্রের গ্রাস থেকে বেঁচে যাবে এই দেশ। আমি তো তোমাকে প্রিয়তমা বলেই ডাকবো, কেননা আমি তোমাকে বলেছি বাংলাদেশ। হ্যাঁ, আমি তো তোমাকে প্রিয়তমাই বলবো, কেননা আমি তো তোমার জন্যই ঘর ছেড়ে বেরিয়ে এসেছি পথে চৈত্র রাতের ঝড়ের সঙ্গে। ভালোবেসে নিশি দিন আমি তো তোমারই অঙ্গে রোপণ করেছি সকল শস্য, স্বপ্ন, প্রেম। যখন আমি দেশকে ভালোবাসার কথা বলবো, বুঝবে প্রকৃত প্রস্তাবে আমি তোমার কথাই বলছি। আমার বাঁশির সুরে সাড়া দিয়ে তুমিও কি কখনো জল আনবার ছলে ছুটে আসবে যমুনায়? আমরা একটু কমেন্টস গুলো দেখি। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ। আমি একটু পড়ছি। কিছু কিছু অনুরোধ এসেছে। প্রাণের পরে চলে গেল কে? প্রাণের পরে চলে গেল কে? হ্যাঁ, আমার প্রাণের পরে চলে গেল কে?
মধু কোনালো লাগলো চোখে, আরেকটা হচ্ছে তুই ফেলে এসেছিস কারে। তমা। হুম। আচ্ছা, বন্ধু তোমার অনুরোধ একটি, তুই ফেলে এসেছিস কারে, হুম। রবি ঠাকুরের খুব জনপ্রিয় একটি গান। এটা আসলে সব মানুষেরই কথা। চেষ্টা করছি কিছু অংশ বাজানোর জন্য। ধন্যবাদ তোমার। পদ্মার ঢেউরে আরেকটি রিকোয়েস্ট আসছে, বাবার রিকোয়েস্ট পদ্মার ঢেউরে একটি ফোক মিউজিক। আচ্ছা, চেষ্টা করছি পদ্মার ঢেউরে বাজানোর জন্য কিছুটা। আচ্ছা, রিকোয়েস্ট দেখা যায় নাকি? ধন্যবাদ।
বাবার একটি রিকোয়েস্ট, আমার বাবার, বধূ কোন আলো লাগলো চোখে। গানটা লিরিক পুরোপুরি জানা নেই, যতখানি মনে আছে আর কি, চেষ্টা করছি। নদীর গান বাজাতে বাজাতে আমাদের সবার প্রিয় শচীন কর্তার ভাটিয়ালি সুরের একটি গান আমি চেষ্টা করছি বাজাতে। কে যাসে রে ভাটির গান বাইয়া, আমারে ভাই ধনরে কইও নায়র নিত বইলা, তোরা কে যাস কে যাস। আর কোনো অনুরোধ? এটা দীর্ঘ সময় পার করছি,
আশা করি যারা আমাদের সঙ্গে আছেন তাদের ভালো লাগছে। আগামীকাল এই শৈশবের পেজেই শেখ শফিউল আলম ভাই এবং সৈয়দা নাজনীন সুলতানা সুইটি আপা পারিবারিক আড্ডায় আসবেন, আপনাদের সাথে সময় কাটাবেন। আপনাদের আগামীকাল উৎসব দেখার আমন্ত্রণ অগ্রিম জানিয়ে রাখি। প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদই ঐতিহাসিক, বিরহগুলোই কিংবদন্তি। কিন্তু আমরা চাই মানুষের ভালোবাসার চিরায়ত আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করুক, ভালোবাসা পূর্ণতা পাক প্রেমের দ্বৈত কারণে। শুনিলে এই কবিতার মতো চিরমধুর হয়ে। ভালোবাসি ভালোবাসি কবিতা। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছো, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিচ্ছু নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘর মাখতো আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো? তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত হয়ে, তোমাকে ডাক দিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি পাশ ফিরে শুয়ে পড়বে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি, ভালোবাসো? তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তায় সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম, ভালোবাসো? ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে, যাও? নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে, ভালোবাসি তো ভালোবাসি? ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই, বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছে দুজনে, চিন্তিত তুমি। এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি, ভালোবাসো? তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, 2.5 হাত মাটির নিচে শুয়ে আছো। হতভম্ব আমি যদি চিৎকার করে বলি, ভালোবাসো? চুপ করে থাকবে, নাকি সেখান থেকেই আমাকে বলবে, ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো, ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, তুমি আছো। ভালোবাসি ভালোবাসি। সবার ভালোবাসা পূর্ণতা পাক। এই করোনাকাল, এই ক্রান্তিকাল অবসান হোক, প্রকৃতি সদয় হোক, মানুষ মুক্তি লাভ করুক এই মহামারীর হাত থেকে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভকামনা। আগামীকাল শৈশবের পরবর্তী আয়োজন শেখ শফিউল আলম এবং সৈয়দা নাজনীন সুলতানা সুইটি আপার পরিবেশনা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শৈশবের অ্যাডমিনদের ধন্যবাদ জানাচ্ছি এবং এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠান, এই পারিবারিক আড্ডা যারা উপভোগ করেছেন, যারা সঙ্গে ছিলেন, সবাইকে শুভেচ্ছা। শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার। নমস্কার।